এই সেই বুড়িগঙ্গা, যেই নদীতে ডুবিয়ে মারা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার মা আমেনা বেগম এবং খালা ঘসিটি বেগমকে, সেই সাথে আরও ৭০ জন অনুচর। কখন, কেন, কিভাবে এই ঘটনা ঘটেছিল, সেই সাথে এই সব হতভাগ্যরা যেখানে বন্দী ছিলেন সেই জিঞ্জিরা প্রাসাদের গল্প নিয়ে আজকের এই ভিডিও। এক হৃদয় বিদারক গল্পের সাথে শেষ পর্যন্ত সাথে থাকুন। এই যে ৪০০ বছরের পুরনো ঢাকা বা তারও চেয়ে আগের পুরনো ঢাকা, যে নামেই হোক, যেই কেন্দ্র গড়ে উঠেছিল, যে বাণিজ্যিক রাজধানী বলি আর প্রশাসনিক রাজধানী বলি আর মানুষের শিক্ষা সংস্কৃতির কেন্দ্র বলি যে ঢাকা, সেই ঢাকা গড়ে উঠেছিল যার পারে সেই বুড়িগঙ্গা। সেই বুড়িগঙ্গা নদীতে এখন আমরা আছি। কোনোভাবে এটার উপর জলযান, বিভিন্ন ছোট বড় জলযান চলছে, কিন্তু সেই সুন্দরী বুড়িগঙ্গা এখন আর নেই। তারপরও যতটুকু আছে ততটুকু দিয়ে মনের আয়েশ পূরণের চেষ্টা। ব্রহ্মপুত্র আর শীতলক্কার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটি ধলেশ্বরীর শাখা বিশেষ। গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকেই বুড়িগঙ্গার উৎপত্তি। আজ আমার ভ্রমণ সঙ্গী মহিনুদ্দিন, যিনি একজন রোভার স্কাউট, সেই সাথে বন্ধু প্রমিস বৈদ্য রুবেল। গায়ের শ্রম দিয়ে এই মাঝি ভাইটি নদী পার হতে সহযোগিতা করছিল আমাদের। এ ভাইটির নাম মনে পড়ছে না এই মুহূর্তে। বুড়িগঙ্গার উৎপত্তিস্থল কলাতিয়া। বর্তমানে উৎস মুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বাংলার সুবাদার মোকাররম খাঁ, তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুসবাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। ঢাকাকে দেখাতো ভ্যানিস শহরের মতো। ওই দূরে দেখা যাচ্ছে শতবর্ষী প্রাচীন প্যাডেল স্টিমার। বড় বড় দুটি প্যাডেল দিয়ে লঞ্চটি সামনের দিকে এগোয় বলে এর অন্য নাম প্যাডেল স্টিমার। তবে রকেট স্টিমার নামেই বেশি পরিচিত। একসময় এগুলোই ছিল দ্রুতগতির নৌযান, তাই এই নাম রাখা। বর্তমানে গোটা পৃথিবীতে খুব বেশি রকেট স্টিমার নেই। তার মধ্যে মাসহুদ, অস্ট্রিচ, লেপচা এবং টার্ন এই 4টি রয়েছে বাংলাদেশে। অবশেষে নদী পার হলাম। আমার কেমন আছেন? আচ্ছা, আছি, ভালো আছি। এখন আমরা আছি জিঞ্জিরাতে। জিঞ্জিরা হল জাজিরার অপভ্রংশ, যার অর্থ আইল্যান্ড বা দ্বীপ। এই দ্বীপে ১৬৮৯ থেকে ১৬৯৭ খ্রিস্টাব্দে জিঞ্জিরা প্রাসাদ নওঘরা নির্মাণ করেছিলেন তৎকালীন সুবেদার নবাব ইব্রাহিম খাঁ। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে শহর থেকে জিঞ্জিরার মধ্যে চলাচলের জন্য একটি কাঠের পুল ছিল। একদা এটি ছিল নির্জন গ্রাম, যার নাম ছিল হাউলি বা হাবেলি। বর্তমানে ঘিঞ্জি বসতি। ছোট গলিপথগুলোর দুপাশে অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি, অট্টালিকা। প্রবেশ অনেকটা কষ্টসাধ্য। জিঞ্জিরা ঘাটে অবস্থানরত গাড়ি চালকরা আমাদের গন্তব্যস্থানটির সঠিক হদিশ দিতে পারছিল না। খুব আশ্চর্য লেগেছিল ব্যাপারটা। অবশেষে গুগল মামার মেহেরবানিতে তার দেয়া মানচিত্র দেখে দেখে ধীরে ধীরে এগুচ্ছিলাম। মানচিত্র অনুযায়ী যেতে হলে গাড়ি আর প্রবেশ করতে পারবে না এই সরু গলিতে। প্রায় দিকবিদিক হাঁটতে থাকলাম অনেকক্ষণ। কাউকে জিজ্ঞেস করেও কাজ হচ্ছিল না। অবশেষে দেখা পেলাম দুটি শিশুর।
যারা আমার কাছে ছিল লাইট হাউস অথবা সিকান্দারের সীমানা। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা প্রবেশ করে ফেলেছি জিঞ্জিরা প্রাসাদে, 400 বছরের পুরনো জিঞ্জিরা প্রাসাদে। চলুন এবার প্রবেশ করি মূল গল্পে। পলাশির যুদ্ধে সর্বশান্ত সিরাজদৌল্লার পরিবার পরিজনকে জরাজীর্ণ জিঞ্জিরা প্রাসাদে প্রেরণ করা হয়েছিল। সেই সাথে নবাব আলীবর্দী খাঁর 2 কন্যা ঘসেটি বেগম এবং আমেনা বেগমকেও আনা হয়। তারা দুজনেই পিতার রাজত্বকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অবশেষে একদিন পরিচারিকাদের সাথে একই নৌকায় তাদের ঢাকায় পাঠানো হয়। সেদিন বুড়িগঙ্গার তীরের জিঞ্জিরা প্রাসাদে বন্দীদের নিয়ে রক্ষীদল উপস্থিত হয়েছিল। উল্লেখ্য, নবাব আলীবর্দী খাঁ এবং তার পরিবার আগেই এখানে স্থান লাভ করেছিলেন। এভাবেই পরাজিত নবাবের পরিবার পরিজন জিঞ্জিরা প্রাসাদে আশ্রয় গ্রহণ করে। প্রাসাদটির পূর্বাংশ 3 তলা সমান, দেখতে অনেকটা ফাঁসির মঞ্চ বা সিঁড়িঘর বলে মনে হয়। মাঝ বরাবর প্রকাণ্ড প্রাসাদ তোরণ। মোঘল স্থাপত্যের অপূর্ব কারুকার্য খচিত তোরণ প্রাসাদকে 2 ভাগে ভাগ করে অপর প্রান্তে খোলা চত্বরে গিয়ে মিশেছে। আমরা এই মুহূর্তে অন্য ভাগের দিকে যাচ্ছি। চারপাশে একটা গোমটবদ্ধ আবহাওয়া। আশেপাশের কয়েকজন বিশ্বাস অবিশ্বাসের চোখে তাকাচ্ছে আমাদের দিকে। কিন্তু আমার লাইট হাউসগুলো সমানে ছুটছে, কিন্তু তাদের মধ্যে কেমন জানি একটা ইতস্তত ভাব। একটু পরেই বুঝলাম ব্যাপারটা। কেয়ারটেকার যিনি আছেন তিনি সহজে প্রবেশ করতে দেন না এই অঞ্চলে। অবশেষে অনুমতি পাওয়া গেল ঘুরে দেখার। বরাবরের মতোই আমি হতবাক, বিস্মিত। এখানেই বন্দী ছিলেন নবাবের পরিবার, নবাবের মা, খালা, নবাবের স্ত্রী এবং তার কন্যা। দীর্ঘ 8 বছর। মোঘল শাসকদের অনেককেই এই দুর্গে নির্বাসন দেয়া হয়েছিল। হোসেন কুলি ও সরফরাজের বংশধরগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেওয়ানি ভার অর্পণ করার পর বন্দিদশায় এই প্রাসাদেই অবস্থান করেছিলেন। এই প্রাসাদটির নির্মাণশৈলী বড় কাটরার আদলে হলেও কক্ষ এবং আয়তন অনেক কম। প্রাসাদ তোরণের পূর্বাংশেই ছিল সুড়ঙ্গ পথ। ব্রিটিশ পাকিস্তান আমল থেকে দেখে এলেও কেউ এই অন্ধকার প্রকোষ্ঠে ঢুকতে সাহস করত না। পশ্চিমাংশের অন্ধকার কুঠুরি ময়লা আবর্জনায় পূর্ণ। দেখা যায় 2টি সমান্তরাল গম্বুজ, মাঝ বরাবর ঢাকনাবিহীন অন্য একটি গম্বুজ ও পূর্বাংশে দোচালা কুঁড়েঘরের আদলে পুরো প্রাসাদের ছাদ। প্রাসাদের পূর্বাংশে ছাদ থেকে একটি সিঁড়ি নিচে নেমে গেছে। স্থানীয়রা এই প্রাসাদকে হাভেলি নগরা বা হাওলি নগরা বলে। 3টি বিশেষ অংশ আজও আংশিক টিকে আছে। তা হল প্রবেশ তোরণ, পৃথক 2টি স্থানে 2টি পৃথক প্রাসাদ, একটি দেখতে ফাঁসির মঞ্চ ও অজ্ঞাত, অন্যটি প্রমোদাগার। কয়েক একর জমির উপর এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল অবকাশ যাপন ও চিত্ত বিনোদনের প্রান্ত নিবাস হিসাবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এটি ব্যবহার হয়েছিল তাদের বন্দিশালা হিসেবে। স্থানীয়দের মতে মোগল আমলে জিঞ্জিরা প্রাসাদের সাথে লালবাগ দুর্গের নিয়মিত যোগাযোগ হতো সুড়ঙ্গ পথ ব্যবহার করেই। তবে ইতিহাসে এ সম্পর্কে জোরালোভাবে কিছু বলা নেই। সরু সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরিস্থিত ছাদে, আরেকটু ইতিহাস দেখার আশায়। একটা অদ্ভুত শিহরণ কাজ করছে মনের মধ্যে যে এখানেই বন্দী ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বংশধররা, এবং সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে, বন্দী এবং হত্যা করার পরে তার যে পরিবারের সদস্যদের
কয়েকজন মহিলা সদস্যদের এখানে নিয়ে আসা হয় এবং অল্প কিছু দিনের ব্যবধানে, কিছু সময়ের ব্যবধানে তার পরিবারের, তার মা এবং অন্যান্য আরও কয়েকজনকে বুড়িগঙ্গাতে ডুবিয়ে মারা হয়েছিল। এখন এই সেই রাজপ্রাসাদের একটা ছোট্ট অংশ কোনোভাবে টিকে আছে, যেখানে বন্দি করে রাখা হয়েছিল তার পরিবারের সদস্যদের। একজন ইতিহাস প্রেমী হিসেবে ঐতিহাসিক জিনিসের কদর না করে উল্টো অবহেলা করলে খুবই খারাপ লাগে আমার। আমি জানি আপনাদেরও তেমনটা মনে হয়। এই প্রাসাদের প্রত্যেকটা ইঞ্চি যেন অবহেলার নামান্তর। কোনো রকমে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিতে পারলেই যেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ শেষ। চলুন এবার শুনি নবাব পরিবারের মর্মান্তিক অধ্যায়। সালটা 1760। মীর জাফর পুত্র মিরনের চক্রান্তে গ্রীষ্মের কোনো এক সন্ধ্যায় সিরাজ পরিবার জিঞ্জিরা প্রাসাদ থেকে নেমে বুড়িগঙ্গা নদীর বুকে এক নৌকায় আরোহণ করে। অতঃপর উমিচাঁদ, জগৎ শেঠ এবং রায় দুর্লভদের পরামর্শে প্রাসাদ থেকে মুর্শিদাবাদ নিয়ে যাবার ছল করে নওয়াজিশ মহিষী গসেটি বেগম, নবাব সিরাজের মা আমিনা বেগম, নওয়াজিশের উত্তরাধিকারী একরামউদ্দৌলার শিশুপুত্র মুরাদউদ্দৌলা, সেই সাথে 70 জন অনুচরকে ধলেশ্বরী এবং বুড়িগঙ্গার সঙ্গমস্থলে ডুবিয়ে হত্যা করা হয়। নৌকার ছিদ্রস্থান খুলে দিয়েছিল মিরন নিযুক্ত ঘাতক বাকির খান। কিছু বুঝে ওঠার আগে সবাই তলিয়ে যান বুড়িগঙ্গায়। সলিল সমাধি ঘটে সবার। এই বাকির খানকে তিলে তিলে বড় করেছিল নবাব পরিবার। আহ, কি বিশ্বাসঘাতকতা! কত বড় বিশ্বাসঘাতক! বুড়িগঙ্গা নদীর সেই কুলুকুলু ধ্বনি যেন সাক্ষী দিচ্ছে সেই বিশ্বাসঘাতকতার। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।